স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ইন্ডিয়ান হিস্ট্রির আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। আমি কিন্তু আগের ভিডিওতে দেখবে তোমরা বৈদিক সভ্যতা সম্পর্কে আলোচনা করেছিলাম। সেটা কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু প্রত্যেকটা এক্সামের কিন্তু মতো করেই আমি বানিয়েছিলাম। তো আমার প্লেলিস্টে যাবে আমার ইউটিউব চ্যানেলে সাকসেস কি একাডেমি, তার প্লেলিস্টে গিয়ে দেখবে হিস্ট্রি বলে একটা প্লেলিস্ট করা আছে, ইন্ডিয়ান হিস্ট্রি। সেখানে কিন্তু তোমরা হিস্ট্রির অনেক ভিডিও দেখে নিতে পারবে। সেই ভিডিওগুলো কিন্তু আমি ডিটেলস ক্লাস করিয়েছি। এখন কিন্তু যা সময় পড়েছে, ডিটেল ক্লাস ছাড়া কিন্তু এমসিকিউ এর মাধ্যমে শুধু আমরা পড়ে চলে গেলে কিন্তু হবে না, তার জন্য আমাদের ডিটেলসটা পড়তে হবে। তো তেমনি আজকে আমার একটা নতুন টপিক, সেটা হচ্ছে আমাদের রাইস অফ মগধ। ঠিক আছে, মগধ সাম্রাজ্যের যে উত্থান, তার প্রথম যে ডাইনাস্টিগুলো ছিল আমাদের, এরকম করে আমি পরপর করে সিকোয়েন্স অনুযায়ী কিন্তু টপিকগুলো আনবো, তো যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আজকে আমাদের যে ডাইনাস্টিটা পড়বো সেটা হচ্ছে হর্ষঙ্ক বংশ, হর্ষঙ্ক ডাইনাস্টি। ঠিক আছে, আমি ইংলিশে রেখেছি কিন্তু আমি বাংলাতেও তোমাদেরকে বলবো, তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, কারণ ইংলিশে রাখলে না তোমরা সুবিধা পারবে, সেন্ট্রালের এক্সামগুলোতেও তোমরা যখন প্রশ্ন আসবে তখন তোমাদের সুবিধা হবে। এছাড়া আমাদের স্টেটে তো তোমাদের কভার হচ্ছে এগুলো। তো প্রথম হচ্ছে হর্ষঙ্ক ডাইনাস্টির প্রথম যে রুলার ছিল তার নাম হচ্ছে বিম্বিসার। ঠিক আছে, এই বিম্বিসারকে আমরা বলতে পারি এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, ফাউন্ডার অব দ্য হর্ষঙ্ক ডাইনাস্টি। টাইম পিরিয়ডটা জানার দরকার নেই, মানে অতটা আসে না পরীক্ষায়, তাও একবার দেখে রাখবে 544 থেকে 492 বিসির মধ্যে। তো ফাউন্ডার অব দ্য হর্ষঙ্ক ডাইনাস্টি, হি ওয়াজ দ্য ফার্স্ট কিং টু হ্যাভ স্ট্যান্ডিং আর্মি অ্যান্ড দ্য কন্টেম্পোরারি টু দ্য বুদ্ধ। ঠিক আছে, তিনি কিন্তু গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন। এখান থেকে একটা প্রশ্ন আছে, শুধু কিন্তু গৌতম বুদ্ধের নয়, তিনি কিন্তু মহাবীর যে ছিলেন আমাদের 24তম তীর্থঙ্কর, তারও কিন্তু সমসাময়িক ছিলেন এই বিম্বিসার। ঠিক আছে, আমরা কিন্তু এখন বিম্বিসার সম্পর্কে পড়ছি। তো তার জীবক ওয়াজ প্রেজেন্ট ইন হিজ কোর্ট, মানে জীবক যে ফিজিশিয়ান ছিলেন, যেটা বুদ্ধদেবের সময় ছিলেন, সেই জীবকটা কিন্তু আমাদের বিম্বিসারের সভাতেও উপস্থিত ছিলেন। টাইটেল, মানে বিম্বিসারের টাইটেল কি ছিল? শ্রেণীয় বা শ্রেণিক। পরীক্ষায় অনেকবার চলে এসছে, তার টাইটেল ছিল শ্রেণিক। ঠিক আছে, আমি বাংলাতেও তোমাদের লিখে দিলাম। হিজ ক্যাপিটাল ওয়াজ রাজগৃহ বা গিরিবজ। তার ক্যাপিটাল কোথায় ছিল? রাজগৃহ এবং গিরিবজে ছিল। হি ম্যারিড টু মহাকৌশলা দেবী, প্রিন্সেস অফ কোশলা অ্যান্ড সিস্টার অফ দ্য প্রসেনজিৎ। মানে এই মহাকৌশলা দেবীকে বিবাহ করেছিলেন, সে কোশলার প্রিন্সেস ছিল এবং সিস্টার ছিল কার? প্রসেনজিতের। লিচ্ছবি প্রিন্সেস ছিলেন না অ্যান্ড খেমা প্রিন্সেস অফ মাদ্র ক্ল্যান অফ পাঞ্জাব। পাঞ্জাবের মাদ্র ক্ল্যানের প্রিন্সেস ছিল আরেকজন খেমা। ঠিক আছে, তিনি কি করতেন? বৈবাহিক সম্পর্কের মাধ্যমে কিন্তু রাজ্য বিস্তার করতেন, তার রাজ্য সীমাটা কিন্তু বিস্তৃত হতো। ঠিক আছে, হর্ষঙ্ক ডাইনাস্টি সম্পর্কে এইটুকুনি জানলেই হবে, মানে বিম্বিসার সম্পর্কে। বিম্বিসার ছিলেন হচ্ছে আমাদের হর্ষঙ্ক ডাইনাস্টির ফাউন্ডার, এবং জীবক তার সবাই উপস্থিত ছিলেন। তার টাইটেল ছিল সৈনিক এবং তার ক্যাপিটালটা কি ছিল? রাজগৃহতে ছিল। ঠিক আছে, এবারে আমাদের চলে যাব হর্ষঙ্ক বংশেরই আমাদের সেকেন্ড যে রুলার ছিল, খুব ইম্পর্টেন্ট, অজাতশত্রু, বিম্বিসারের ছেলে। হি ওয়াজ দ্য সন অফ দ্য ছেলেন্না অ্যান্ড বিম্বিসার হু অকুপাইড দ্য থ্রোন বাই কিলিং হিজ। মানে হচ্ছে তার বাবাকে কিলিং হিজ, এখানে কিন্তু ফাদার হবে। ঠিক আছে, এখানে একটু তোমরা কারেকশন করে নাও, কিলিং হিজ ফাদার মানে তার বাবাকে হত্যা করে কিন্তু তিনি রাজবংশে বসেছিলেন। হি ওয়াজ কন্টেম্পোরারি অফ বোথ মহাবীর গৌতম বুদ্ধ। তিনিও কিন্তু গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন। হিজ টাইটেল ওয়াজ কুনিক। তাহলে তার টাইটেল কি ছিল? অজাতশত্রুর টাইটেল কিন্তু আমাদের কুনিক হলো, তাই তো। আর আমাদের বিম্বিসারের টাইটেল কি ছিল? সৈনিক। ইউজ টু ইনোভেশন মিলিটারি উইপেন ওয়ার ইঞ্জিন মহাশিলাকণ্টক অ্যান্ড চ্যারিট উইথ মেস ফর মাস কিলিং রথমূষলা। আমি এটার মানে বলে দিচ্ছি। তিনি কৌশলের বিরুদ্ধে যখন যুদ্ধ করতে গেছিলেন, তিনি এই রথমূষল কৌশলের বিরুদ্ধে তিনি যুদ্ধ করতে গেছিলেন, তখন রথমূষল। ঠিক আছে, আরেকটা হচ্ছে মহাশিলকণ্টক। এই দুটো একটা, মানে তোমরা বলতে পারো মিলিটারি উইপেন, মহাশিলকণ্ঠক, এই দুটো তিনি ব্যবহার করেছিলেন। এটা কিন্তু পরীক্ষাতেও চলে আসে, তোমরা এটা মাথায় রাখবে। তাহলে মহাশিলকণ্ঠক এবং রথমূষল এই কৌশলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে কিন্তু তিনি ব্যবহার করেছিলেন। অ্যারেঞ্জ ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল রাজগৃহ। যখন আমাদের বৌদ্ধ সংগীতিগুলো হয়েছিল, তখন প্রথম যে বৌদ্ধ সংগীতিটা হয়েছিল রাজগৃহে, সেটা কিন্তু আমাদের এই অজাতশত্রুর সময় হয়ে থাকে। ঠিক আছে, তা এবং মনে রাখবে এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, গৌতম বুদ্ধের যে মহাপরিনির্বাণ ঘটেছিল। ঠিক আছে, কি মহাপরিনির্বাণ? কার? বুদ্ধের। মহাপরিনির্বাণ
গৌতম বুদ্ধের, ঠিক আছে, বুদ্ধের। এটা কিন্তু এই অজাতশত্রুর সময় হয়েছিল, তোমরা মাথায় ঢুকিয়ে রাখবে। তাহলে যদি বলে গৌতম বুদ্ধ, এবং শুধুমাত্র মহাপরিনির্বাণ বুদ্ধের বলবো না, আমি মহাবীরও বলবো, ঠিক আছে। মহাবীর এবং গৌতম বুদ্ধের যে মৃত্যু হয়েছিল, মারা যান, তারা কিন্তু এই সময় কিন্তু মানে এই অজাতশত্রুর সময় কিন্তু মারা গেছিল, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট অজাতশত্রু সম্পর্কে তোমরা মনে রাখবে, এই অজাতশত্রুর দুটো মন্ত্রী ছিল। কি ছিল? মন্ত্রী। তার নাম ছিল সাকার। কি ছিল? সাকর, ঠিক আছে, সাকর। আরেকটা ছিল সুনীল। এই দন্তে সয়স্য দন্তের নয় দীর্ঘি ধ, ঠিক আছে, এই সুনীল। এই সাকর আর সুনীল ছিল অজাতশত্রু দুজন মন্ত্রী। তাহলে আমরা অজাতশত্রু সম্পর্কে একবার দেখে নিই কী কী পড়লাম। অজাতশত্রু ছিল বিম্বিসারের সন, বাবাকে হত্যা করে তিনি সিংহাসনে বসেছিলেন, তাই তো। আর কি দেখলাম? অজাতশত্রু টাইটেল ছিল হচ্ছে কুনিক টাইটেল ছিল, এবং গৌতম বুদ্ধ এবং মহাবীর কিন্তু সমসাময়িক ছিলেন, এবং এই সময় কিন্তু তারা মারাও গেছিল। তার টাইটেল কুনিক ছিল, এবং দুটো তিনি ইউজ করতেন, ব্যবহার করেছিলেন যুদ্ধে করতে, রথমূষণ আর মহাশূলকণ্টক। আর প্রথম বৌদ্ধ সংগতি কিন্তু তার সময় হয়েছিল, ঠিক আছে। এবারে চলে যাব উদয়ভদ্র। এটাও ছিল, উদয়ভদ্র ছিল সন অ্যান্ড সাকসেসর অফ দ্য অজাতশত্রু, বিল্ড দ্য সিটি অন দ্য কনফ্লুয়েন্স অফ দ্য গঙ্গা অ্যান্ড দ্য সোন রিভার এট দ্য পাটলিপুত্র। তাহলে যদি বলে পাটলিপুত্র শহরের, পাটলিপুত্র কিন্তু রাজধানী স্থানান্তরিত করেছিলেন, মানে নির্মাণ করেছিলেন গঙ্গা এবং সোন নদীতে, সোন নদীর যে কনফ্লুয়েন্স, মিলিত প্রবাহ, সেখানে পাটলিপুত্র, এবং যেটা বর্তমানে পাটনা, ঠিক আছে। পাটলিপুত্র শহরের প্রতিষ্ঠাতাকে এই উদয়ভদ্র, এইরকম কোশ্চেনটা দেয়। হি ওয়াজ সাকসেসিং বাই উইক সাকসেসর অনুরোধ মুন্ড অ্যান্ড নাগদর্শক, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি উদয়নের পর, মানে উদয়ভদ্রের পর আর কি কি শাসক ছিল আমাদের হর্ষঙ্ক বংশের? অনুরোধ ছিল, মুন্ড ছিল, এবং নাগদক্ষ ছিল, ঠিক আছে। এখান থেকে একটা কোশ্চেন দেয় আমাদের, এটা তো আমরা হর্ষঙ্ক বংশ বললাম, হর্ষঙ্ক বংশের শেষ রাজাকে, শেষ রাজা তাহলে কে হলো? নাগদশক হচ্ছে আমাদের শেষ রাজা, এটা মাথায় রাখবে, ঠিক আছে। নাগদশক আমাদের হর্ষঙ্ক বংশের শেষ রাজা। তাহলে আমরা কি কি বললাম? আমরা বললাম হর্ষঙ্ক ডাইনাস্টির তিনজন রাজার নাম, একটা ছিল বিম্বিসার, একটা অজাতশত্রু, আর একটা উদয়ভদ্র, আর শেষ শাসক কে ছিল? নাগদশক। এবারে চলে যাবো আমাদের মগধের পরবর্তী যে সাম্রাজ্যটা ছিল, সেটা আমরা পড়বো শিশুনাগ ডাইনাস্টি বা শৈশুনাগ বংশ, ঠিক আছে। তোমরা ভালো করে কিন্তু ক্লাসগুলো মন দিয়ে দেখো, একবার দুবার ভিডিওটা দেখলেই কিন্তু তোমাদের পুরো একদম মানে ক্লাসের মধ্যেই কিন্তু পড়া হয়ে যাচ্ছে। শিশুনাগ ডাইনাস্টি, ঠিক আছে। তাহলে শৈশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? শিশুনাগ ছিল। টেম্পোরারি শিফটেড ক্যাপিটাল টু বৈশালী, তার ক্যাপিটালটা তিনি বৈশালীতে কিন্তু রাজধানীতে স্থানান্তর করেছিলেন। ডিউরিং হিজ রিজিয়ন অবন্তী ওয়াজ এ পার্ট অফ মগধ, মানে তার সময় অবন্তী কিন্তু এইখানকার পার্ট ছিল। শিশুনাগ ওয়াজ দ্য মিনিস্টার অফ দ্য নাগদশক অ্যান্ড ওয়াজ সিলেক্টেড বাই দ্য পিপল। শিশুনাগ কিন্তু একজন মিনিস্টার ছিল কার? নাগদশকের, এবং পিপলদের দ্বারা কিন্তু ইলেক্টেড হয়েছিল এই শিশুনাগ, ওকে। তো এবারে আমি চলে যাব কালাশোকের। আমাদের শিশুনাগ এইটুকুনি জানবো আমরা। কালাশোক মনে আছে আমাদের যে বৌদ্ধ সংগীতিগুলো হয়েছিল, তার দ্বিতীয় যে সভাটা হয়েছিল, সেকেন্ড বৌদ্ধ কাউন্সিল, তার কিন্তু আমাদের যে শাসকটা ছিল সেখানে কিন্তু কালাশোক ছিল। কালাশোক সাকসেস শিশুনাগকে হত্যা করে আবার তিনি বসলেন। ই ট্রান্সফার ইজ ক্যাপিটাল বৈশালী টু পাটলিপুত্র। তার ক্যাপিটালটা কালাশোক যখন, শিশুনাগ যখন ছিলেন, তিনি তার ক্যাপিটালটা কোথায় করেছিল? আমরা দেখলাম, দেখো বৈশালীতে করেছিল, তাই না? এইদিকে দেখো বৈশালীতে ক্যাপিটালটা করেছে, কিন্তু তিনি আবার কি করলেন? বৈশালী থেকে ক্যাপিটালটা পাটলিপুত্রে নিয়ে গেলেন, এবং সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল কিন্তু তার সময় হয়েছিল। আমাদের শৈশুনাগ বংশ থেকে আর কিছু জানার দরকার নেই, এই দুটো জানলেই কিন্তু আমাদের হবে। এইবারে চলে যাব আমাদের নন্দ ডাইনাস্টি। নন্দ ডাইনাস্টি হচ্ছে আমাদের, নন্দ ডাইনাস্টির পরে কিন্তু আমাদের মৌর্য সাম্রাজ্য আসছে, তাই না? তো মহাপদ্ম নন্দ প্রথম ছিলেন, এবং নন্দ বংশের প্রতিষ্ঠাতা যাকে বলবো, এটাকেই আমরা বলবো ফাউন্ডার, ফাউন্ডার অফ দ্য নন্দ ডাইনাস্টি, ঠিক আছে। হি মার্ডার কালাশোক টু বিকাম দ্য কিং। দ্য নন্দ ওয়ার কনসিডার আধার্মিক, দোজ হু ডোন্ট ফলো দ্য নর্ম অফ ধর্ম। বুদ্ধিস্ট টেক্সট ডেসক্রাইব দ্য নন্দোজ অ্যাজ বিলঙ্গিং আনাটুকুলো, ঠিক আছে। মানে এখানে বলা হতো যে নন্দরা কিন্তু কোনো ধর্মকে পালন করতো না, ঠিক আছে, এটাই মনে করা হতো। নন্দরা কিন্তু আধার্মিক ছিল। দ্য এম্পায়ার গ্রিউ আন্ডার হিজ রিজিয়ন, মানে মহাপদ্মনন্দের সময় কিন্তু ভালোভাবেই ডেভেলপ হয়েছিল। ইট র্যান ফ্রম দ্য কুরু কান্ট্রি ইন দ্য নর্থ টু গোদাবরী ভ্যালি, সাউথ ফ্রম মগধ ইন দ্য ইস্ট অফ নর্মদা, ঠিক আছে। এটা একটুখানি দেখে রাখবে, কিন্তু এখান থেকে কেমন কোশ্চেন আসেনি। হি ইজ অলসো কল সর্বক্ষত্রিয় চেতা। তাহলে যদি বলা হতো মহাপদ্মনন্দ কী কী উপাধি ধারণ করেছিল? সর্বক্ষত্রিয় ছেত্রা, একরাট, ঠিক আছে, এইগুলো তার উপাধি ছিল। আর কি? উগ্রসেন। তাহলে তার উপাধি কী কী ছিল? একরাট ছিল, সর্বক্ষত্রিয়চা ছিল, এবং উগ্রসেন ছিল। আরেকটা তার উপাধি ছিল, তোমরা এটা নোট ডাউন করে নেবে, আমি এখানে মেনশন করিনি, দ্বিতীয় পরশুরাম। কি ছিল? দ্বিতীয় পরশুরাম,
ঠিক আছে, এই 4টে টাইটেল কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা মহাপদ্মনন্দ টাইটেল কী কী পেলাম? একরাট পেলাম, সর্বক্ষত্রিয় ছেত্রা পেলাম, দ্বিতীয় পরশুরাম পেলাম, আর উগ্রসেনা পেলাম। ঠিক আছে, এবং আরেকটা এখানে ইম্পর্টেন্ট টপিক বা পয়েন্ট এখানে মাথায় রাখবে, পুরাণ এবং বিশাখ দত্তের যে মুদ্রা রাক্ষস থেকে বিশাখ দত্তের যে মুদ্রা রাক্ষস ছিল, ঠিক আছে, এই মুদ্রা রাক্ষস থেকে কিন্তু আমরা তার নন্দ বংশের পরিচয় কিন্তু পেয়ে থাকি। ঠিক আছে, এবারে আমাদের মহাপদ্মনন্দ নন্দ বংশের দুজন শাসক ছিল, একজন মহাপদ্মনন্দ, একজন ধননন্দ। ধননন্দ ছিল হচ্ছে শেষ শাসক। ঠিক আছে, হি ওয়াজ দ্য লাস্ট রুলার ধননন্দ। আলেকজান্ডার ইনভেটেড নর্থ ওয়েস্ট ইন্ডিয়া ডিউরিং হিজ রিজিয়ন। যদি বলে এখানে ধননন্দ যখন মগধের শাসক ছিলেন তখন ভারতে কে আক্রমণ করেছিল? আলেকজান্ডার কিন্তু আক্রমণ করেছিল। ঠিক আছে, বাট হি কুড নট প্রসেস টুয়ার্ডস দ্য গঙ্গোত্রিক প্লেন বিকজ অফ হিস আর্মি রিফিউজাল। মানে এখানে একটা যুদ্ধ হয়েছিল, সেই সময় কিন্তু ধননন্দের আর্মিরাই কিন্তু ধননন্দের যে সৈন্যবাহিনী ছিল তারাই কিন্তু রিজেক্ট করলো, আমরা যুদ্ধ করতে যাব না। তার জন্য কিন্তু ধননন্দ হেরে গেল এবং আলেকজান্ডার কিন্তু আক্রমণ করেছিল নন্দ বংশকে। হি ইজ রেফার টু এস অ্যাগ্রামেস বা জ্যান্ডারেমস ইন দ্য গ্রিক টেস্ট। তাকে কিন্তু আমাদের যে গ্রিক যে টেস্ট আছে এখানে কিন্তু অ্যাগ্রামেস বা জ্যান্ড্রামেস বলে উল্লেখ করা হতো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি বলা হতো অ্যাগ্রামেস বা জ্যান্ডামেস কাকে বলা হতো, তখন কিন্তু ধননন্দকে বলা হতো, আর তোমরা এটা জানবে। ঠিক আছে, আর কি আরেকটা ইম্পর্টেন্ট এখান থেকে জিনিস কি? হাতিগুম্পা লেক। হাতিগুম্পা লেক কার? হাতিগুম্পা লেক হচ্ছে আমাদের জানি কলিঙ্গরাজ খারবেলের, তাই তো? হাতিগুম্পা লেক, হাতিগুম্পা লিপি, ঠিক আছে, হাতিগুম্পা লিপি খারবেল থেকে, হাতিগুম্পা লিপি যেটা খারবেল করেছিলেন, তো নন্দ বংশের কলিঙ্গ বিজয়ের কথা কিন্তু আমরা জানতে পারি। এটা তোমরা মাথায় রাখবে। তাহলে আমরা দেখে নিলাম কি, আমাদের মগধের 3টে বংশ দেখে নিলাম। একটা ছিল, প্রথমটা দেখো হর্ষঙ্ক বংশ, তারপরে দেখলাম কি শিশুনাগ বংশ, তারপরে দেখলাম নন্দ বংশ। ঠিক আছে, এইবারে আমরা জানবো ভারতে যে বৈদেশিক আক্রমণ হয়েছিল এই নন্দ বংশের পর, আলেকজান্ডার যে আক্রমণ করলো, আলেকজান্ডার সম্পর্কে আমরা একটুখানি দেখে রাখবো। ঠিক আছে, তো আলেকজান্ডার 356 থেকে 323 বিসি পর্যন্ত তার সময়কালটা ছিল। তার সন ছিল ফিলিপ মানে তিনি ছিলেন হচ্ছে ফিলিপের ম্যাসিডোনিয়ার সন ছিলেন। ঠিক আছে, আর কি দেখবো দেখো, ইন নর্থ ওয়েস্ট ইন্ডিয়া জাস্ট বিফোর আলেকজান্ডার ইনভেশন দেয়ার ওয়্যার মেনি স্মল রুলার্স লাইক অম্বি অফ তক্ষশিলা, পুরু অফ দ্য রিজিয়ন। মানে নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে আলেকজান্ডারের আক্রমণের আগে কিন্তু ছোটো ছোটো অনেকগুলো রুলার ছিল, তক্ষশিলা, অম্বি, পুরু ছিল। ঠিক আছে, পুরুর সাথে যেটা হিদিপসের যুদ্ধ হয়েছিল। অম্বি অ্যাকসেপ্টেড, মানে আলেকজান্ডার ওটাকে দখল করতে এসেছিল। অম্বি যে ছিল সে কিন্তু তার সোভার্জিনিটা মেনে নিয়েছিল, কিন্তু পুরু মানতে চায়নি। ঠিক আছে, আলেকজান্ডার ওয়াজ সো ইমপ্রেস উইথ পুরুস ফাইট, মানে পুরু তার সাথে যুদ্ধ করে গেছিল এবং পুরু যুদ্ধের জন্য কিন্তু এতটাই তিনি ইমপ্রেসড হয়েছিল যে হি গ্র্যান্টেড হিম হিজ টেরিটরি ব্যাক, মানে তাকে আলেকজান্ডার কী করলো, পুরোপুরি ফিরিয়ে দিয়েছিল তার রাজ্য। পুরুস মাইট হ্যাভ অ্যাকসেপ্টেড লর্ডশিপ, দ্য ব্যাটেল বিটুইন হিম অ্যান্ড পুরু ইজ কল্ড ব্যাটেল অফ হিদিপস। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রশ্ন দেবে তোমাদের, হিদিপসের যুদ্ধ কাদের মধ্যে হয়? আমি বাংলাতেও এখানে লিখে দিচ্ছি, দেখো, হিদিপসের যুদ্ধ কার মধ্যে হয়? আমাদের আলেকজান্ডার শর্টে লিখছি, ঠিক আছে, আলেকজান্ডার ও পুরুর মধ্যে হয়। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আমাদের অনেকবার চলে এসছে। এবং কত সালে হয় হিদিপসের যুদ্ধ? যদি বলে 326 বেশিতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইগুলো আমাদের মনে রাখবে এইটুকুনি থেকে। ঠিক আছে, আমাদের মগধ যে ছিল সেখানে কিন্তু আমাদের আর বেশি কিছু বংশ ছিল না। তো আমাদের মগধ কিন্তু এইটুকুনির মধ্যে 3টে ডাইনাস্টি একদম মাথায় ঢুকিয়ে নেবে, হর্ষঙ্ক, শিশুনাগ, আরেকটা কি নন্দ। এবারে দেখো আমি কিছু কোশ্চেন এনেছি, আমি 3টে কোশ্চেন রেখেছি জাস্ট তোমাদের চেক করার জন্য তোমরা কতটা বুঝতে পেরেছো। ফার্স্ট ইন্ডিয়ান এম্পায়ার ওয়াজ এস্টাবলিশ বাই, আমাদের ইন্ডিয়ান এম্পায়ার যেটা এস্টাবলিশ হয়েছিল এটা কিন্তু আমাদের একটু মৌর্য থেকে নেওয়া হয়ে গেছে, এটা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য হবে। ঠিক আছে, স্যান্ডাকোটস কাকে বলা হতো? এটাও কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হতো। তো অ্যানাদার নেম অফ চাণক্যের আরেকটা নাম কি ছিল? বিষ্ণুগুপ্ত কিন্তু ছিল। ঠিক আছে, আমি কিন্তু পরের যে ক্লাসগুলো থাকবে তখন কিন্তু আমি এরকম করেও এমসিকিউ নিয়ে আসবো। এটা আজকে যত 3টে এমসিকিউ কিন্তু মৌর্য সাম্রাজ্য থেকে ছিল।
ঠিক আছে? তাহলে দেখো তোমরা কিন্তু ডিটেলস না পড়লে কিন্তু এগুলো কিন্তু এক ফোঁটা করতে পারবে না, তাই তো? তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করে দিও এবং অবশ্যই ক্লাসটা কিন্তু ভালো করে এক দুবার দেখে নিও, তাহলে কিন্তু তোমাদের মাথায় পিকচারাইজ হয়ে যাবে। এর পরবর্তী ক্লাসে কিন্তু আমি মৌর্য সাম্রাজ্য, তারপরে যে পোস্ট যে মৌর্য, সেটা নিয়ে আমি কিন্তু আলোচনা করব। সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সাম্রাজ্য, তাই না? অনেকগুলো রাজার নাম মনে রাখতে হয়, শেষ শাসক এবং কোন রাজা কি করেছিল, অশোকের যে লেখগুলো শিলালিপিগুলো সেগুলো কিন্তু আমি সব আলোচনা করে দেবো। ঠিক আছে, আজকের মতো আমি এখানেই শেষ করলাম ক্লাসটা।